শান্তিপূর্ণ পরিবেশে ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু। প্রথম পর্বে ভোট হচ্ছে 17 রাজ্য ও 4 অঞ্চলের 102 আসনে। পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার নিয়ে তুলকালাম এমটিএম ট্রেডার্সকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। অন্যের ভবনের সামান্য জনবল নিয়ে খুঁড়িয়ে চলছে ডিবিএমডিসি। 500-র বেশি অনিয়মের অভিযোগের অর্ধেকও হয়নি নিষ্পত্তি। পলকের শালক কেসের শোকজ। মন্ত্রী এমপি স্বজনদের উপজেলায় প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতির। এবং যুক্তরাষ্ট্রের ভেটোয় আটকে গেল ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য পদ। বিফলে নিরাপত্তা পরিষদের 12 সদস্য দেশের ভোট। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। শুরুতেই ভারতের লোকসভা নির্বাচনের খবর। শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ। 7 দফার এ ভোটের প্রথম পর্বে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 28 রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার 543 আসনের মধ্যে ভোট হচ্ছে 17 রাজ্য ও কেন্দ্রশাসিত 4 অঞ্চলের 102 আসনে। এর মধ্যে তামিলনাড়ুর 39 আসন, রাজস্থানের 12, উত্তরপ্রদেশের 8, আসামের 5, বিহারের 4 ও মণিপুরের 2টি আসনে ভোট হচ্ছে। তবে মণিপুরে ভোট বর্জনের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। কাশ্মীরের উধমপুর, মহারাষ্ট্রের 5 ও ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত বস্তার আসনেও ভোট আছে প্রথম দফায়। পশ্চিমবঙ্গের 3টি আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট হচ্ছে। 3টি আসনেই জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। এর আগে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পায় 303টি আসন, কংগ্রেস 52টি, মমতার তৃণমূল 22 ও ডিএমকে 30টি আসন। 55 লাখ ইভিএমে ভোট দেবেন 96,90,00,000 ভোটার। সুদিনের প্রতিশ্রুতিতে 2014 সালে ক্ষমতায় বসার পর 2 মেয়াদে টানা 10 বছর পার করেছে বর্তমান মোদী সরকার। তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে আরও একবার অগ্নি পরীক্ষার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 10 বছরের শাসনামলে ভারত অর্থনৈতিকভাবে কতটুকু এগিয়েছে তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিজেপির শাসনামলে ভারতের অর্থনীতি কেমন ছিল তার কিছুটা তুলে ধরেছে রায়হান কবির শুভ্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 5 দেশের একটি ভারত মোদীর নেতৃত্বে 2 মেয়াদে পার করেছে একে 10টি বছর। সামাজিক ও রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে অর্থনৈতিকভাবে ভারতকে কতটুকু এগিয়ে নিতে পেরেছেন তিনি তা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে নানা প্রশ্ন। কিছু সূচকের দিকে তাকালে দেখা যায় 10 বছরে ভারতের অর্থনীতির আয়তন হয়েছে দ্বিগুণ, মূলধনের বিচারে 3 গুণ হয়েছে পুঁজিবাজারের মূল্য। কিন্তু তারপরেও আশ্চর্যজনক তথ্য, এসবের ইতিবাচক প্রভাব খুব বেশি দেখা যায়নি সার্বিক প্রবৃদ্ধিতে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিনামূল্যে খাদ্য বিতরণ, গ্যাস বিদ্যুতের সংযোগ, বিনামূল্যে ইন্টারনেট, ডিজিটাল ব্যাংকিং সহ বেশ কিছু খাতে ব্যাপক পরিবর্তন এসেছে মোদীর শাসনামলে। এ সময়ে রাজস্ব আদায় হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে, ফলে বেড়েছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। আলোর মুখ দেখেছে একাধিক মেগা প্রজেক্ট, বিদেশি বিনিয়োগ, 600 বিলিয়নেরও বেশি রিজার্ভ, এমনকি কঠিন সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেও দক্ষতা ও সফলতার ছাপ রেখেছেন মোদী। যদিও প্রায় একই সময়ে বেড়েছে ধনী গরিবের বৈষম্য, যা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে ক্ষমতাসীন বিজেপিকে। 140 কোটি মানুষের দেশ ভারতের 90% মানুষের মাথাপিছু আয় $3,500-এরও কম। বেকারত্বের হারও ছাড়িয়েছে 7%-এর ঘর। এমনকি সরকারের খোলা সমালোচনা কিংবা বাক স্বাধীনতার অধিকার নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়াও এনআরসির মতো বিষয় নিয়েও মোদী সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে আগামী 5 বছরে ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো দেশগুলোকে পিছিয়ে ফেলার স্বপ্নে বিভোর গেরুয়া শিবির। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ।
পুলিশের বেতার যন্ত্র কেনার টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতে যাওয়ার পরও মিলছে না সমাধান। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে যেন উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি স্যাম্পল টেস্টিংয়েই বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে অংশ নেওয়া 3টি প্রতিষ্ঠানে অভিযোগ ওঠা MGM ট্রেডার্স লিমিটেডের সহযোগী বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ওয়্যারলেস বা বেতার যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় পুলিশ বাহিনীর কাছে সবসময় একটি অপরিহার্য ডিভাইস, যেটি সরবরাহ করে পুলিশ টেলিকম সংস্থা। তথ্য বলছে গত 4 বছরে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি কিনতে 41টি দরপত্রের 40টি পায় MDM ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছরের আগস্টে ডাকা দরপত্রের অংশ নিয়ে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, আর এতেই বাধে বিপত্তি। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানকে কাজ দিতে আদালতের আদেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করেন পুলিশ টেলিকম সংস্থা, যার প্রমাণও মেলে নতুন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকানার নাম দেখলে। আলাদা নামে দরপত্র জমা দিলেও 3 প্রতিষ্ঠানের মালিকানাই পাওয়া যায় একই ব্যক্তির, যারা আবার আগস্টে ডাকা দরপত্রে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যাওয়া MDM ট্রেডার্স লিমিটেডেরও মালিক। 3টা টেন্ডারে আমি এটা মালিক পক্ষ যদি হয়ে থাকে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এবং এটা যদি গোপন রাখে। ফিফিআরে স্পষ্ট করে লেখা আছে, ফিফিআর 2008-এ, যে এটি দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে বিবেচিত হবে। আর কোনো প্রতিষ্ঠান দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায়, তাকে 1 থেকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে, অর্থাৎ উনি আর কোনো টেন্ডার করতে পারবে না। এই বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো বক্তব্য মেলেনি। তবে এমন প্রবণতাকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছে TIB। আইনের রক্ষক যারা যদি আইনের ভক্ষক হয়, যদি লঙ্ঘন করেন তারা, তাহলে সেটা তো একেবারে মোটা দাগে সামারিলি রিজেক্টেড হওয়ার কথা, মানে কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটা কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে আসলে যে কেউ মানে এই ধরনের সংস্থায় কর্মরত থাকলে অনিয়ম করতে পারে, যোগসাজশ করে দুর্নীতি করতে পারে, তারা জবাবদিহির মধ্যে থাকতে পারে। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দরপত্রের জটিলতা নিয়ে আদালতের নির্দেশনার জবাব দিয়েছে তারা। তবে পুলিশ টেলিকম সংস্থার নতুন করে টেন্ডার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনেকটা খুঁড়িয়ে চলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের BMDC। নেই নিজস্ব ভবন। 1.5 লাখ চিকিৎসক, 110 মেডিকেল কলেজ আর 50,000 মেডিকেল শিক্ষার্থীকে দেখভালের দায়িত্ব মাত্র 28 জন কর্মকর্তা কর্মচারীর উপর। আছে চিকিৎসায় অবহেলাজনিত অভিযোগের বিচার কাজও। 20 বছরে 500-র বেশি চিকিৎসায় অবহেলার অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়নি অর্ধেকও। প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি, নিজস্ব ভবনে স্থানান্তরের পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রাজধানীর বিজয়নগরের এ ভবনের 3য় তলায় দেশের স্বাস্থ্য খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রণের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর কার্যালয়। সারা দেশের স্বাস্থ্য বিভাগের তদারকির সর্বোচ্চ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা অনেকটাই রুগ্ন। চিকিৎসায় অবহেলার অভিযোগের নিষ্পত্তি, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিবন্ধন, কোর্স শেষে চিকিৎসক হিসেবে নিবন্ধন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব প্রতিষ্ঠানটির। স্বাস্থ্য খাতের পুরো দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেখানে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা মাত্র 28 জন। গেল 20 বছরে 500-র বেশি চিকিৎসা অবহেলাজনিত অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে অর্ধেকের। এর বাইরে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর তদারকিতে লেগে যায় দীর্ঘ সময়। এই 29 জন স্টাফ নিয়ে পুরো বাংলাদেশে 1,40,000 চিকিৎসক এবং বিদেশি ডিগ্রি ডাক্তারদের শৃঙ্খলা সমস্ত কিছু আমাদেরকে দেখভাল করতে হয় হেলথ রেগুলেটরি বডি হিসাবে। সীমাবদ্ধতা এত বেশি যে আমরা সাংঘাতিক একটা নাজুক অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা স্যাটিসফাই করতে পারি না, দেশ ও জাতিকে অনেক সময় স্যাটিসফাই করতে পারি না। BMDC প্রতিষ্ঠাকালীন চিকিৎসকের সংখ্যা ছিল 10,000-এর মতো। বর্তমানে চিকিৎসক বেড়ে হয়েছে 1.5 লাখ। মেডিকেল কলেজের সংখ্যাও হয়েছে 3 গুণ। এর বাইরে চিকিৎসক সহকারীদের দেখভালের দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর। এ অবস্থায় দেশের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের কার্যক্রম না বাড়ালে চিকিৎসা খাতের নৈরাজ্য কমানো যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। BMDCর যে কার্যক্রম পরিচালনার জন্য যে BMDCর যে অবকাঠামো এবং জনবল,
সেই জনবলের যে উন্নয়ন সেভাবে হয়নি এবং সরকারের সহায়তা করা উচিত তাদেরকে একটা জায়গা দেওয়া, যে বড় জায়গা দেওয়া এবং যে জায়গায় তারা একটা অবকাঠামো তৈরি করে এবং জনবল নিয়োগ দিয়ে যে আপনার এই কার্যক্রমগুলোকে গতিশীল করবে। দেশের সরকারি মেডিকেল কলেজের দ্বিগুণ বেসরকারি মেডিকেল কলেজ, নানা অনিয়ম ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকার অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব বিএমডিসির উপর থাকলেও বর্তমান কাঠামোতে তা অসম্ভব। প্রতি বছরই যখন স্টুডেন্ট ভর্তি হয় বিএমডিসি রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত এবং সেভাবে করা হয়। তো বিএমডিসির পক্ষ থেকে যেটা আছে যে লোকবলের অভাবের কারণে হয়তো একটুখানি বিলম্বিত হতে পারে। বর্তমানে কাজের পরিধি বিবেচনায় ঢাকার বাইরে আঞ্চলিক কার্যালয় দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগে অপর প্রার্থী লুৎফর হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাব চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। নূপুর মাহমুদের আরও একটি রিপোর্ট। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব, রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব, রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্নভাবে। কমিশন ব্যবস্থা নিতে এখন এই কি করবে কি করবে কমিশন প্রার্থী আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের এই নির্দেশ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সহিংসতা করলে মুখোমুখি হতে হবে কঠোর শাস্তির। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচন ঘিরে বাড়ছে মন্ত্রী এমপিদের প্রভাব। স্ত্রী সন্তান এমনকি শ্যালককে একক প্রার্থী করতে চলছে সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার। কোথাও মানা হচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কঠোর হয়েছে দলীয় হাইকমান্ড। নির্বাচনে মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আজকে সকালে আমাদের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছে যে আত্মীয় স্বজন প্রার্থী, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করছে তাদেরকে এই মেসেজটা দিয়ে যে তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ না নেয় এবং তাদেরকে যেন ছেলে, মেয়ে, স্ত্রী বা স্ত্রীর ভাই, ভাগ্নে এইদেরকে যেন মনোনয়ন না দেয়, তাদের পক্ষ না নেয়। ছেলেকে এস্টাবলিশ করা, ভাগ্নাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা, বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে,
এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ। কাজেই এই দুঃসংবাদের শোনার জন্য আমরা প্রস্তুত নই। এই দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। নির্বাচন সামনে রেখে কঠোর মনিটরিং করছে কেন্দ্র, কেউ সহিংসতায় জড়ালে কোনো ছাড় নয়, এমন সতর্কবার্তা নেতাদের। দলীয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য তার সাথে, কারণ তিনি যদি একটি পক্ষ নেয়, যদি একজন প্রার্থীর পক্ষ নেয়, হয়তো বাকি 4 জন প্রার্থী যারা রয়েছেন তারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটি তার জন্য পরবর্তী রাজনীতি এবং নির্বাচনের জন্য এটি ওই এমপি সাহেবের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবো, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তাই তারা যথার্থ ইলেকশন করবে। সেই ক্ষেত্রে যদি আমি এমপি সাহেব আমার ছেলে জীবনে রাজনীতি করে না, আমি তাকে ওই এলাকার নির্বাচনে দাঁড় করে মানুষকে ভয় দেখালাম, মুক্তি দেখালাম, এইটা যাতে করতে না পারে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের দলীয় সভাপতির নির্দেশ দেওয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশের শাকসবজির বাজার অনেকটাই স্বাভাবিক, নেই রোজার শুরুর দিকের চড়াভাব। পরিস্থিতি জানাতে বগুড়ার মহাস্থানগরের সবজির বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্জু, বর্তমানে বাজার সবজির দাম কেমন দেখছেন, কিংবা আগের থেকে কতটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে, বিস্তারিত জানাবেন। স্নেহা, আমি দাঁড়িয়ে আছি উত্তরের সবচেয়ে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থানগড় হাটে। এই হাটের ব্যস্ততা কিন্তু 365 দিন একই রকম। গ্রীষ্মকালীন সবজির কিন্তু এখন ভরা মৌসুম। কৃষকরা তাদের জমির যে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি নিয়ে আসে এই হাটে, যে হাট থেকে পাইকারি কিন্তু সবজি কিনে নিয়ে রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন বড় বড় জেলাতেও কিন্তু এই মহাস্থান হাটের সবজি কিন্তু প্রতিদিন যায়। এবং দেশের যে সবজির যে চাহিদা, সেই সবজির চাহিদা এই মহাস্থান থেকেই পূরণ হয় সিংহভাগ। তবে তীব্র গরমের কারণে একদিকে যেরকম কিছু কিছু সবজির দাম বেড়েছে, অন্যদিকে তবে ভরা মৌসুম হওয়ার কারণে কিছু সবজির দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। আজকের যে বাজার, আজকের বাজারে মূলা পাইকারিতে বিক্রি হচ্ছে 16 টাকা কেজি, ঢেঁড়স 12 টাকা কেজি, লাউ 20 থেকে 25 টাকা পিস, পাতাকপি 15 টাকা পিস, শসা 15 টাকা। তবে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে করলা, তরই, পটল, টমেটো আর বেগুনের দাম। তরই ও করলা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 15 থেকে 17 টাকা। টমেটোর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা, বিক্রি হচ্ছে 15 টাকা করে। পটলের কেজি ছিল 35 টাকা, যা কিন্তু আজকে পাইকারি বিক্রি হচ্ছে 50 টাকায়। আর বেগুনের যে দাম, বেগুনের দাম কিন্তু গত সপ্তাহে ছিল 10 থেকে 15 টাকা, যা কিন্তু আজ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। আমরা একটু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আজকের সবজির বাজার কেমন এবং দাম কেন ওঠানামা করছে। সবজি বাজার অতিরিক্ত গরমের জন্য সবজি বাজার ওঠার নামা করছে। এই তো, আর আজকে পর্যন্ত 2000 টাকা মন পাইকারি বাজার। আর বাকি বেচা কেনা কেমন? কাস্টমার ভালো, বেচা কিনা ভালো হচ্ছে, যত দিন যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে, বেচা কিনাও ভালো হচ্ছে। আসলে স্নেহা, শুনছিলেন যে ব্যবসায়ীরা বলছেন যে বেচা কেনা কিন্তু বেশ ভালো রয়েছে এবং সবজির যে আমদানি রয়েছে তাতে কিন্তু তারা যে বেচা কেনা করছে তাতে তারা সন্তুষ্ট। তবে ক্রেতাদের মাঝে অনেকের কিন্তু আমরা অসন্তোষ পেয়েছি। তারা যেটি বলছে যে এই প্রতিকূল আবহাওয়াতে তাদের কিন্তু এক এক দিন এক এক দামে তাদের সবজি কিনতে হচ্ছে। তবে গ্রীষ্মকালীন যে সবজিগুলো তার বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে এবং কৃষকরাও চেষ্টা করছে যে সবজির যে আমদানি তা কিন্তু সঠিকভাবে বজায় রাখার। তবে এই প্রতিকূল আবহাওয়া এটি যদি প্রাকৃতিকভাবে ঠিক না হয় তাহলে কিন্তু সবজির বাজার আরো কিছু বাড়তে পারে বলেই আশঙ্কা তাদের। স্নেহা, বগুড়ার সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থানগড় হাট থেকে আজকের বাজার নিয়ে এটি ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সবজির বাজার পরিস্থিতি মহাস্থাননগর থেকে। সংবাদ সকালে আরো থাকছে।
উখিয়া টেকনাফের সাবেক এমপি বদির আয়ের উৎস নিয়ে স্থানীয়দের প্রশ্ন, মাদক কারবারের সংশ্লিষ্টতা তদন্তে নেমেছে সিআইডি। জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদ আটকে দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দিয়েছে দেশটি। যদিও পক্ষে ভোট দেয় 12 সদস্য দেশ, আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পূর্ণ সদস্য পদ পেতে প্রয়োজন ছিল 9টি ভোট, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোয় বেশি ভোট পেয়েও জাতিসংঘের সদস্য পদ থেকে ব্যর্থ হল ফিলিস্তিন। রায়হান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোট। পরিষদের 15 সদস্য দেশের 12টি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড, কিন্তু বিপক্ষে অবস্থান নেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতেই আটকে গেল ফিলিস্তিনের জাতিসংঘের সদস্য পদ। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের বিষয়ে ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া। ভেটো প্রয়োগের মাধ্যমে দেশটির প্রকৃত অবস্থান উঠে এসেছে বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। ওয়াশিংটন মনে করে ফিলিস্তিনিরা নিজস্ব রাষ্ট্র পাওয়ার যোগ্য নয়, এরা কেবল ইসরায়েলের স্বার্থই উপলব্ধি করতে পারে। ভেটো প্রয়োগ করে যুক্তরাষ্ট্র দেখিয়েছে ফিলিস্তিনিদের সম্পর্কে তারা আসলে কি ভাবে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, আবেদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়ার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিন। 7 অক্টোবরের হামলার পর থেকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বলেছেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি কেবলমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত সহ একটি দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে অর্জন করা যেতে পারে। এটি ছাড়া গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তার অন্য কোনো পথ নেই। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্য পদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র বলে আসছে, ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া উচিত, জাতিসংঘের মাধ্যমে নয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির উত্তর পশ্চিমের শহর ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ পাওয়া যায়। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে হামলার খবর নিশ্চিত করেছে সিবিএস নিউজ। হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোর আকাশ সীমায় বাণিজ্যিক বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সব বিমানকে নতুন রুটে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। তেহরান আর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের অন্যতম বড় বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ও একাধিক পারমাণবিক অবকাঠামো রয়েছে এই ইস্পাহান শহরে। ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিব হামলা চালালে এর পরিণতি হবে ভয়াবহ। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর বাজারে চড়া নিত্য পণ্যের দাম। আলু, তেল, চাল সহ অধিকাংশ পণ্যের দাম চড়া, তবে কমেছে শাকসবজির দাম। পরিস্থিতি জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, যেমনটি বলছিলাম যে নিত্য পণ্যের সকল দাম এখন চড়া রয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদের পরে আসলে কাঁচা বাজারে যে ভিড় সেটি কিন্তু অনেকটাই বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি মহাখালী কাঁচা বাজারে। সেখানে ঈদের পরে যেটি হয় যে সাধারণ মানুষ অনেকটাই ঢাকার বাইরে চলে যায় এবং আমদানিতে কিছুটা ঘাটতি থাকে। ঈদের পরে এখন কিন্তু যেহেতু 1 সপ্তাহ প্রায় পার হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমদানি কিছুটা বেড়েছে এবং চাহিদার তুলনায় সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং দামও গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে বলে এখানকার বিক্রেতা বলছেন। যদিও ক্রেতারা বলছেন যে আসলে সবকিছুর যেহেতু দাম অনেকটাই বাড়তি। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে কাঁচা সবজি যেসব, সেগুলো কিন্তু অনেকটা এর আগে রমজানের যেরকম ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। আমরা
একটু একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি যে এখন কি রকম রেটে বিক্রি হচ্ছে। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, আসলে সবজি কোনটা এখন কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে? সবজির দাম ঈদের পর থেকে অনেক কম, যেমন অনেক আমদামি, যেমন করল্লা 50 টাকা 60 টাকা, তারপরে উস্তা 50 টাকা 60 টাকা, ভেন্ডি 40 টাকা, পটল 50 টাকা, লাউ 50 টাকা 40 টাকা, বেগুন 40 টাকা 50 টাকা, সব মিলে সবজির দাম অনেক কম। ঈদের আগে থেকে রোজার মধ্যে যেরকম দাম ছিল তার থেকে 20 থেকে 30 টাকা 40 টাকা কিছু কিছু সবজির দাম একটু কম। বাজারে এখন সরবরাহ কিরকম আছে? ঈদের পরের থেকে সবজি অনেক আমদামি, যেমন আগে ঢুকতো 20 ট্রাক 10 ট্রাক 15 ট্রাক, এখন অনেক ট্রাক ঢুকতেছে চারদিক দিয়ে। সবজির অভাব নাই, যত পাইকার হচ্ছে তার বিক্রি করে ওভারলোড থাকতেছে, মানে তার জন্য সবজির দামটা অনেক কম। আপনাকে ধন্যবাদ। স্নেহা, যেমনটা শুনছিলেন যে বিক্রেতারা বলছেন যে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ কিন্তু সবজি কাঁচা বাজারে আছে, এবং ফলে কিন্তু রমজানে যেরকম অনেক বাড়তি দাম ছিল সেটি কিন্তু কিছুটা কমেছে, এবং বিশেষ করে অন্যান্য সবজি সেগুলোও কিন্তু, বিশেষ করে যেগুলো আমদানি নির্ভর টমেটো কিংবা গাজর, সেগুলোও কিন্তু মোটামুটি বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ হয়েছে এবং দাম মোটামুটি নাগালের ভিতরে রয়েছে। যদিও খুচরা এবং পাইকারি বাজারে যে দাম সেটি কিন্তু অনেকটা কম বেশি দেখা যাচ্ছে, এবং সব জায়গায় সেটি হয় যে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে কিন্তু 15 থেকে 20 টাকা কেজিতে বেশি হয়, ফলে এখনো কিন্তু সেটি দেখা যাচ্ছে। তবে এ নিয়ে বিক্রেতারা বললো, দাম কমের কথা বললো, কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে পাইকারিতে যেহেতু এখন পর্যন্ত খুব সরবরাহ বেশি এবং দামটা সেখানে কম, খুচরা বাজারে কিছুটা আরো কম হতে পারতো বলে তারা অভিযোগ করছেন। তো স্নেহা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন বর্তমান বাজার পরিস্থিতি। মূল্যস্ফীতি ও উন্নয়নের নিরিখে বাড়েনি শ্রমিকের মজুরি। 2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুত হতে হবে দেশকে। স্বাধীনতার 52 বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 50 ইয়ার্স অব বাংলাদেশ নামে বইয়ের মরক উন্মোচনে কথা বলেছেন অর্থনীতিবিদরা। মার্কিন প্রকাশনা সংস্থা রুটলেট প্রকাশিত বইয়ে নিবন্ধ লিখেছেন 17 জন। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদনে। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ে এটি হয়েছে প্রথাগতভাবে। বৃহস্পতিবার বাংলাদেশের 50 বছর নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বলেছে সিপিডি। সংস্থার চেয়ারম্যান রেহমান সোবান বলেন, 50 বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো। Which was on the streets for 2 years fighting for caretaker government, then threw the caretaker system into the dustbin, and of course the consequences have been seen over the course of the last. বক্তারা বলেন, দেশের চরম দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে। 2015 সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় এবং 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে তা আর থাকবে না। বাংলাদেশকে নতুন পর্যায়ে যেতে হবে। ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন, আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে, শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে। লাইভস্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণে বৈষম্য বাড়ছে, দরিদ্রতা কমা সত্ত্বেও। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতি। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সিডিপির সম্মানীয় ফেলো রৌনক জাহান বলেন, অর্থনীতি ভালো থাকলেও রাজনীতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। আরেক ফেলো মুস্তাফিজুরের শঙ্কা, বাংলাদেশ আগামীতে মাধ্যম আয় বা ঋণের ফাঁদে পড়তে পারে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি, কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিল্প খাতের শ্রমিক ও প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের উন্নয়নে অবদান রাখলেও অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি শিল্প শ্রমিকের প্রকৃত মজুরি। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে 4 টাকা বাড়িয়ে 167 টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা করা হয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তবে অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। 15 এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর 16 এপ্রিল আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেন মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এরপর এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৃহস্পতিবারও বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশনের সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমি মনে করি খোলা বাজারে পরে প্রতিমন্ত্রী জানান, 15 ফেব্রুয়ারি ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে 4 টাকা। সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় খোলা তেল কিনতে জনগণের মাঝে আগ্রহ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বেশি বেশি খোলা সয়াবিন তেল বিক্রি করলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমে আসবে। আমার বেশিরভাগ মানুষ এখনো যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কারণেই দাম বাড়ছে দেশের বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু ভোজ্য তেলের সেটা একটু দেখতে হবে। যতটুকু তথ্য রয়েছে ততটুকু থেকে জানা যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, বরং এই যেমন স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে দামটা একটু নিম্নমুখী, যাতে খুচরা ব্যবসায়ীরা কোনো রকম সংকট তৈরি না করে এই মুহূর্তে, সেটা একটু নজর দিতে হবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সয়াবিনের দাম নিম্নমুখী বলেও জানান এই বিশেষজ্ঞ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। নড়াইলের মিঠা পানিতে গলদা চিংড়ির বাণিজ্যিক চাষে লাভবান কৃষকরা দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আয়ের উৎস নিয়ে প্রশ্ন জনমনে। তার 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ায় এবার বদিকে নিয়ে তদন্তে নেমেছে সিআইডি। তার জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতিও। যদিও স্ত্রীকে সংসদ সদস্য বানিয়ে সবকিছুকে থোড়াই কেয়ার করছেন বদি। আর জানাচ্ছেন সৌরভ দেব। এভাবে টাকা বিলিয়ে বেড়ানো সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি আসলে এত টাকা কই পান, এমন প্রশ্ন অনেকের মনে। বদির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি বদির আপন 2 ভাইয়ের বিরুদ্ধে মাদক কারবারের সংশ্লিষ্টতা পাওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে বদির বিষয়েও তদন্ত চলছে। অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব, যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। বদির স্ত্রী শাহিন আক্তার এখন কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকার সংসদ সদস্য, কিন্তু স্ত্রী যেন শোপিচ। সমস্ত ক্ষমতা ব্যবহার করেন বদি। এই ক্ষমতা তিনি কেন ব্যবহার করেন? নিজের রাজত্ব ধরে রেখে আসলে তিনি কি করতে চান? দেশ টিভির কাছে বিভিন্ন সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারাও টেকনাফে মাদক সাম্রাজ্যের জন্য বদিকে ইঙ্গিত করেছেন। যে কক্সবাজারের মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ পরিচিত মাদকের কারণে আমরা এখান থেকে বের হয়ে এসে আমি এখানে একজন নতুন তরুণ শিক্ষিত একজন নতুন জনপ্রতিনিধি দরকার।
শাহীন আক্তার এমপি হিসাবে নির্বাচিত হলো, তাকে দলীয় কোনো কর্মসূচিতে আমরা দেখি নাই, জাতীয় কোনো কর্মসূচিতে তাকে আমরা পাই নাই। এই সাইনবোর্ড ব্যবহার করে তিনি ফক্সি এমপি হিসাবে এই যে এমপিগিরি করার জন্য এই সুযোগটা নিতে চাচ্ছে। এর আগে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে 2014 সালের 21 আগস্ট রমনা থানায় অভিযোগপত্র দেয় দুদক, যার জন্য সংসদ সদস্য থাকাকালীন কারাদণ্ড ভোগ করেন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিন পান। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। এই যাত্রায় বেড়ে যায় সড়ক দুর্ঘটনা, দিনে গড়ে প্রায় 15 জনের প্রাণ যায়। প্রতি বছর সড়ক দুর্ঘটনা বাড়লেও কেন এটি রোধ করা যাচ্ছে না? সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সড়ক নিরাপত্তা আইনের কথাও বলছেন অনেকে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঈদ কিংবা বড় উৎসবে সড়কে বাড়ে গাড়ির চাপ, ছুটিতে ফাঁকা রাস্তায় বেপরোয়া হয়ে ওঠেন চালকরা। কর্মস্থলে ফেরার তাড়নায় যাত্রীরা কেউ কেউ বেছে নেন বিকল্প পথ। এতে প্রায় ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোর 14 যাত্রী এবং ফরিদপুরে সড়কে প্রাণ গেছে আরও 14 জনের। 14 বছরে সড়কে যোগাযোগ ব্যবস্থার বিপুল উন্নয়ন হলেও কেন বাড়ছে এমন দুর্ঘটনা? বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, গেলবারের চেয়ে এবারের ঈদুল ফিতরে সড়কে বেশি প্রাণহানি ঘটেছে। 4 থেকে 16 এপ্রিল 13 দিনে দেশ জুড়ে 186টি সড়ক দুর্ঘটনায় 215 জনের মৃত্যু হয়। আর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে 1464টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 1367 জনের। সেই হিসেবে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 15 জনের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, 8 বছরে ঈদুল ফিতরে 1978টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি 2307 জনের, আহত আরও 6022 জন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 5 বছরে সারা দেশে 28,000 সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 31,000-এর বেশি মানুষের। গড়ে বছরে প্রাণহানি 6,000-এর বেশি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অদক্ষতাকে দুষছেন নিরাপদ সড়ক চাই সংগঠন ও বিশেষজ্ঞরা। চালক না চাইলে হেল্পারও গাড়ি চালানোর চেষ্টা করে, ফলে দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেলের যে আধিক্য থাকে রাস্তায় সেটাও একটা বড় কারণ, এবং পথচারী বা জনসাধারণের বা যাত্রীদের তো অসচেতনতাও কিন্তু ব্যাপকভাবে আমরা লক্ষ্য করি। দুর্ঘটনার কারণগুলো প্রথম হলো যে অদক্ষ চালক যদি হয় এবং বেপরোয়া চালক যদি হয়। চালক মনে করেন দক্ষ হতে পারে, কিন্তু সে যদি তার মানসিকভাবে যদি সে বেপরোয়া হয় এবং তার যদি একটা উগ্র মস্তিষ্ক যদি থাকে, সবসময় যদি ওভারটেকিং করার টেন্ডেন্সি তার মধ্যে যদি কাজ করে, তো দুর্ঘটনা ঘটবে। জরিমানার বিধান জোরদারের কথাও বলছেন তারা। একটা আইনকে যদি শক্ত না করে, শক্তিশালী না করে এবং সেই আইনকে যদি বাস্তবায়ন না করে, তাহলে আপনি কে দিয়ে আপনি আমাকে বলেন তো সড়ক দুর্ঘটনা আপনি কমাবেন কি দিয়ে? মুখ দিয়ে? মুখের কথা। ঈদের আগে যেমন মনিটরিংটা থাকে, ঈদের পরেও মনিটরিংটা থাকতে হবে। গতিসীমা যাতে চালকরা মেনে চলে সেই বিষয়ে নজরদারি এবং আইন প্রয়োগ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে চালক এবং যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নড়াইলের প্রান্তিক চাষিরা বেশ কয়েক বছর ধরেই মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করছে। এসব চিংড়ি দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এতে লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় বিলের যেসব জমিতে ধান, পাট, গম সহ বিভিন্ন প্রকার ফসল ফলাতেন কৃষকেরা, সেখানে এখন শুধু চিংড়ির ঘের। নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় বড় বড় ঘের করে মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ করছেন চাষিরা। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চিংড়ি চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সুস্বাদু চিংড়ি যাচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। জেলার মৎস্য চাষিদের কথা চিন্তা করে নড়াইলে অন্তত 20টি চিংড়ি বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে। ব্যবসায়ীরা এসব আড়ত থেকে সাদা সোনা খ্যাত মিঠা পানির গলদা চিংড়ি কিনে নিয়ে যান। ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে। আমাদের এই ঘের থেকে, এই কুমড়ি থেকে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। আমি 5 বছর একটা ঘের কাটিছি, ঘেরে ভালোই ব্যবসা পাইছি আমি। বিভিন্ন জায়গাতে আসে এই মাছগুলো বিক্রয় হয় এই জায়গা, আরও তাছাড়া 5টা 6টা
এই আড়তেতে তারা কিনে নিয়ে যায়। চিংড়ি চাষ বাড়াতে চাষিদের সব সময় মৎস্য অফিসের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা চিংড়ি উৎপাদনের পাশাপাশি কিন্তু গুণগত মানসম্মত চিংড়ি উৎপাদনের জন্য কিন্তু আমরা কাজ করছি। চাষি পর্যায়ে আমরা এই চিংড়িটাকে যাতে কোনো অবস্থাতেই অনিরাপদ না হয় তার জন্য কিন্তু আমরা এখানে কাজ করছি। চিংড়িতে যাতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সোর্স এখানে তার দ্বারা পলিউটেড না হয় তার জন্য আমরা চাষি পর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন কাজ করি। 10 বছর আগে নড়াইলের চিংড়ি ঘেরের সংখ্যা ছিল 3800টি। এক দশকের ব্যবধানে ঘেরের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে 5391টি ঘের রয়েছে। এ পেশার সাথে জড়িত আছে অন্তত 50,000 মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় এক হতদরিদ্র পরিবারের পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। দলিল বা কোনো কাগজপত্র না থাকলেও দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করছেন ভোগ দখল। সামান্য সম্বলটুকু ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুরাহা পায়নি অসহায় পরিবারটি। ইরফান রাডার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের হতদারিদ্র আফতাবউদ্দিন বয়সের ভারে যে সময় চলাচলই অসম্ভব সে সময় তার প্রত্যেক শেষ সম্বলটুকু ফিরে পেতে প্রশাসন সহ ঘুরছেন বিভিন্ন দপ্তরে দাঁড়ে দাঁড়ে। জমির দলিল সহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার সম্পত্তি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে রেখেছেন আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকসার আলী। এই আওয়ামী লীগ নেতার ক্ষমতার কাছে যেন সবই সম্ভব। সামান্য সম্বলটুকু ফিরে পাওয়ার আকতি দারিদ্র আফতাবউদ্দিন ও তার পরিবারের। এই জমি গাছ ধরে বাইক করে নেওয়ার কারণে আমি খুব অসহায়, সমস্ত জায়গায় ঘুরেছি, কোথাও আমার সমাধান দিতে পারিনি বা হয়নি। হবে না, সে হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি, যার জন্য যার কাছেই যাচ্ছি সেই তার হয়ে যাচ্ছে। খাকসার আলী জোয়ারদার, ওনার যে ভাই ভাইস্তে আছে ওনারা সবাই ভোগ দখল করে আছে জোরপূর্বক। ভুয়া কাগজপাতি তৈরি করে উনি এখন এই জমিটার ওই বলটাই উনি করে জমিটা ছাড় দিচ্ছেন না। আমরা যাতে ন্যায্য বিচার পাই এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষের সম্পত্তি আমরা যাতে আমাদের ফেরত পাই। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন এই জমি আফতাবউদ্দিনদের পৈতৃক সম্পত্তি। বেশ কয়েকবার সালিশ বৈঠক করেও আওয়ামী লীগ নেতার দখলের হাত থেকে রক্ষা করা যায়নি এই সম্পত্তি। তার ক্ষমতার কাছে যেন সবাই অসহায়। টাকার বান্ডিল আছে এবং নিজের সেক্রেটারি উপর মহলে যা কিছু করার দরকার করে এসে এদের জিনিসটা ভায়োলেট করে দিচ্ছে। কাগজপাতি সবই তো এদের নামে, যারা জোরকারী দখল করে খাচ্ছে এদের কোনো জমি থেকে কাগজপাতি নাই। এরা একটা মিটিশনে কাগজ দেখাচ্ছিল ভুয়া। এরা হচ্ছে যারা বর্তমান জমিটা দখল খাচ্ছে এরা হচ্ছে প্রভাবশালী, বর্তমান যাদের জমি এরা হচ্ছে খুবই নিরীহ মানুষ। তবে অভিযুক্ত এই আওয়ামী লীগ নেতা খাকসার আলীর দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারাই ভোগ দখল করে আসছেন। আমরা 100 বছর আগে আমার বাপ দাদারা সেখানে পুকুর কাটছে, সেই পুকুর আমরা ভোগ দখল করে সব দিলাম। আমাদের দলিল আছে, মাঝখানে ওদের নামে রেকর্ড আছে, এইটা আছে সমস্যা। আমরা রেকর্ডের বিরুদ্ধে অলরেডি আমরা কোর্টে আমরা সমর্থ কোর্টে কেস করছি এবং 100 বছর আমাদের দখলে। আর পুলিশ বলছে এ বিষয়ে একবার বসাবসি হয়েছে থানায়, বিষয়টি সমাধানে কাজ করছেন তারা। ওটা নিয়ে আমি একদিন বলছিলাম, ওটা নিয়ে বলছিলাম, বসে আসলে সেদিনকে আর কিছু হয়নি। ওই কাগজপত্র আমার কথা ছিল, হতদারিদ্র এই পরিবারের শেষ সম্বল 29% সম্পত্তি দ্রুত ওই প্রভাবশালী নেতার জবরদখল থেকে মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।